আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। কারণ সবেমাত্র তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এখন তোমরা একটু রিল্যাক্স মুডে রয়েছো। কিন্তু তবুও তোমাদের একটা জিনিস ভাবতেই হচ্ছে যে আগামী দিনে তোমরা উচ্চ মাধ্যমিক স্তরে আসছো, একাদশ শ্রেণীর পঠন পাঠানো শুরু হবে। তোমরা অলরেডি হয়তো কেউ এর মধ্যে স্ট্রিমও ঠিক করে ফেলেছো, কে কোন স্ট্রিমে পড়বে। কেউ হয়তো সায়েন্স, কেউ কমার্স, কেউ হয়তো হিউম্যানিটিস। তবুও কিছু হয়তো এখনো দোলাচলে রয়েছো যে থাক, রেজাল্টটা বেরোক, তারপর আমি সিদ্ধান্ত নেব যে আমি সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো বা কমার্স নিয়ে পড়বো। কিন্তু আমি একজন কমার্সের শিক্ষক হিসাবে তোমাদের সামনে কমার্সের বেশ কিছু সাবজেক্ট, সেই সমস্ত সাবজেক্টের কি পড়তে হবে, বিশেষত অ্যাকাউন্টেন্সি, যেটা তোমাদের প্রতিনিয়ত কাজে লাগবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়া আমাদের কাউন্সিলের পক্ষ থেকে কমার্স নিয়ে পড়ার যে বিভিন্ন দিকগুলো, যেগুলো তোমাদের পরবর্তীকালে কেরিয়ার বেছে নিতে সাহায্য করবে, এই রকম কিছু কেরিয়ার কাউন্সেলিং এর ওপরে যে ভিডিও, সেগুলো তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা লিঙ্কও পেয়ে যাবে। তোমরা একবার কমার্স নিয়ে পড়ার আগে, বা যারা এখনো দোলাচলে রয়েছো যে কমার্স নেব কি নেব না, আমার মনে হয় সেই ভিডিওগুলো তোমরা এর মধ্যেখান যে সময়টা রয়েছে, অর্থাৎ মাধ্যমিক শেষ হলো এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11-এর ক্লাস শুরু হওয়ার আগে বা অ্যাডমিশন হওয়ার আগে যে মধ্যবর্তী সময়টা, এই সময়টা তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে তোমরা নিজেরা ডিটারমাইন করে নেবে যে আমরা কমার্স নিয়ে কোন লাইনটা ভবিষ্যতে পেতে পারি, কোন কোন দিক আমাদের রয়েছে কমার্স নিয়ে পড়লে আমরা অ্যাজ এ ক্যারিয়ার গাইডেন্স হিসেবে আমরা সেইগুলোকে বেছে নিতে পারি। এইগুলো আমাদের কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন ক্যারিয়ার কাউন্সিলিং এর যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই তোমরা দেখবে। এবার আমি আসি যে কমার্স নিয়ে যখন তোমরা পড়তে যাচ্ছ বা যারা বেছে নিয়েছো, তারা নিশ্চয়ই তোমাদের যে দাদা দিদি বা তোমাদের বাবা মা যারা কমার্সের সাথে হয়তো আগে যুক্ত ছিলেন, অর্থাৎ তারাও হয়তো কমার্স নিয়ে পড়েছেন, তারা বেশ কিছু সাবজেক্ট, তার বিষয়বস্তু নিয়ে তোমাদের ইতিমধ্যেই হয়তো কিছুটা জ্ঞান দিয়েওছে। কিন্তু যাদের ধরো সেই সুযোগটা নেই, তারা কি করবে? তারা তখন বাধ্য হবে তাদের আশেপাশে যারা পাড়া প্রতিবেশীর কোনো দাদা দিদিরা পড়েছে তাদের কাছ থেকে কিছু তথ্য নিতে, যাতে সে জানতে পারে যে কমার্সে কি সাবজেক্ট রয়েছে বা কি বিষয় পড়তে হবে। কারণ তোমরা নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছ যে আমাদের 2013-র পর থেকে কমার্সের কাউন্সিলের যে সিলেবাস বা বলতে পারো যে বিভিন্ন সাবজেক্ট, সেখানে বেশ কিছু পরিবর্তন এসেছিল। যেখানে কস্টিং ট্যাক্সেশন সাবজেক্ট এসেছিল, সিএলপি অর্থাৎ বলতে পারো ল অ্যান্ড অডিটের ওপরে একটা সাবজেক্ট এসছে। অর্থাৎ এই সাবজেক্টগুলো আগে হয়তো আমাদের সেভাবে পরিচিত ছিল না, কিন্তু এখন যুগোপযোগী করার জন্য বেশ কিছু নতুন সাবজেক্ট এসছে। এছাড়াও কাউন্সিলের পক্ষ থেকে নতুন যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো যে এবছরে তোমাদের দাদা দিদিরা যারা 4th সেমিস্টার তোমাদের সাথে দিয়েছে, অর্থাৎ তোমরা মাধ্যমিক দিচ্ছ বা মাধ্যমিক অলরেডি তোমাদের শেষ হয়ে গিয়ে তারা উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে তাদের, অর্থাৎ তোমার দাদা দিদিরা সেই সমস্ত উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার তারা পরীক্ষা দিচ্ছে। ফলে সেখানে তাদের কাছ থেকে তোমরা নিশ্চয়ই কিছু এর মধ্যেই কিছু তথ্য সমৃদ্ধ হয়েছ। সেক্ষেত্রে বলে রাখি যে এই যে অ্যাকাউন্টেন্সি, এই অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা, তার বিষয়বস্তু কি তোমাদের জানো যে এখানে উচ্চ মাধ্যমিকের তোমাদের অ্যাকচুয়ালি 4টে সেমিস্টারে তোমাদের 11 এবং 12-এর টোটাল পার্টটা শেষ হবে। যেহেতু মাধ্যমিকে তোমাদের এই ধরনের সেমিস্টারের সাথে কোনো যোগাযোগ ছিল না, ফলে তোমরা একটা নতুন যুগের সাথে তোমরা মানাতে আসছো, যেখানে তোমরা দেখবে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার
যেটা নিয়ে তোমাদের হবে একাদশ শ্রেণী। ফার্স্ট সেমিস্টারে তোমাদের হবে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। সেকেন্ড সেমিস্টার যেখানে তোমরা পাবে এসিকিউ, ডিওকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ডিসক্রিপটিভ কোশ্চেন, এখানেও পাবে 40 মার্কস। আর 20 মার্কস তোমরা পাবে প্রজেক্টে, অর্থাৎ কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে মোটামুটি তোমরা এই ধরনের প্যাটার্নেই পাবে। আর দ্বাদশ শ্রেণীতে তোমরা পাবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। থার্ড সেমিস্টারে 40 মার্কস, ফার্স্ট সেমিস্টারের মতোই এখানেও ঠিক এমসিকিউ পদ্ধতিতেই তোমাদের পরীক্ষা হবে। আর ফোর্থ সেমিস্টারে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মতো যথারীতি এসইকিউ এবং ডিওকিউ নিয়ে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। আর 20 নম্বরের প্রজেক্ট থাকবে। এই হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর টোটাল 100 নাম্বার এবং দ্বাদশ শ্রেণীর 100 নাম্বার। এখন এই যে কমার্সের বিভিন্ন সাবজেক্টের কথা বললাম, কি কি সাবজেক্ট তোমাদের মোটামুটি অপশানে থাকবে, যদিও এটা স্কুল ওয়াইজ ভ্যারি করবে, কারণ সব সাবজেক্ট যেটা সংসদের পক্ষ থেকে দেওয়া হয়েছে হয়তো সব সাবজেক্ট সব স্কুলে তোমরা হয়তো অপশান পাবে না, তবুও বেসিক্যালি যে সাবজেক্টগুলো মোটামুটি কম বেশি সব স্কুলেই থাকবে সেই রকমই একটা সাবজেক্ট হচ্ছে তোমাদের হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি। আজকের আমাদের প্রধান বিষয়বস্তু বলতে পারো বা প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সেই হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি নিয়ে। অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 1, কারণ তোমাদের প্রথমেই বলে দিলাম এখানে তোমাদের পরীক্ষা পদ্ধতিটা কিন্তু মাধ্যমিকের মতো আর থাকছে না। অর্থাৎ এখানে তোমাদের সেমিস্টার 1 40 মার্কস, সেমিস্টার 2 40 মার্কস, সেমিস্টার 3 40 মার্কস, সেমিস্টার 4 40 মার্কস, আর দু জায়গাতে অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে তোমাদের 20 নাম্বার করে প্রজেক্ট করতে হবে। তাহলে এই যে সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি, এটার যখন তোমরা অ্যাপ্লিকেশন করতে যাবে, স্কুলে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তার তো একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে। সেই ফর্মে অনেক জায়গায় হয়তো ফর্মে দেখতে পারবে হয়তো অ্যাকাউন্টেন্সির জায়গায় লেখা আছে ACCT। অ্যাকচুয়ালি ACCT স্ট্যান্ডস ফর অ্যাকাউন্টেন্সি অর্থাৎ হিসাব শাস্ত্র। এখন এই যে হিসাব শাস্ত্র নিয়ে আমরা বারে বলছি, কিন্তু যাদের ধরো হিসাব শাস্ত্র সম্পর্কে কোনো ধারণাই নেই, যাদের বাড়িতে হয়তো কেউ কমার্স পড়েছে তারা তাদের কাছ থেকে কিছুটা হয়তো সমৃদ্ধ হয়েছে তথ্য নিয়ে যে হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সিটা কি, কিন্তু যাদের ধরো এই ধরনের কোনো সুযোগ নেই তারা কি করবে, তাদের জন্য আমি বলছি যে অ্যাকচুয়ালি হিসাব শাস্ত্রটা কি। একদম সহজ ভাষায় যদি আমি ভাবি যে হিসাব শাস্ত্র মানে যে সাবজেক্টটা বা যে শাস্ত্র বা বইটা পড়লে আমরা বিভিন্ন হিসাব অর্থাৎ বিভিন্ন অ্যাকাউন্ট লেখার পদ্ধতিটা আমরা সঠিকভাবে জানতে পারবো, তাকেই আমরা বলবো অ্যাকাউন্টেন্সি বা হিসাব শাস্ত্র। অর্থাৎ তুমি এতদিন ধরে ইতিহাস পড়েছো, ভূগোল পড়েছো, অঙ্ক পড়েছো, ইংলিশ পড়েছো, বাংলা পড়েছো, এই যে বিভিন্ন সাবজেক্টগুলো নিশ্চয়ই তোমরা সেই সাবজেক্টের ভেতরে কি রয়েছে তোমরা জেনেছো। ঠিক সেই রকমই অ্যাকাউন্টেন্সি হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা তোমাকে অ্যাকচুয়ালি কিভাবে সিস্টেমেটিক ওয়েতে হিসাব লিখতে হবে সেইটাই তোমাকে জানাবে। সেই জন্যে হিসাব শাস্ত্রর তাহলে জন্মটা কিভাবে হলো বা কেন হিসাব শাস্ত্রটা হঠাৎ করে তো আসেনি, নিশ্চয়ই এর পেছনে কোনো হিস্ট্রি বা কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এই রকম যে ধরো আজ থেকে বহু বছর আগে যখন ধরো মানুষের চাহিদা খুব সামান্য ছিল, অর্থাৎ মানুষ তার নিজের চাহিদা, নিজের প্রয়োজন, সে নিজের উদ্যোগে যে জিনিসটা তৈরি করত সেটা দিয়েই সে মেটাতে পারত। কিন্তু আস্তে আস্তে মানুষ সংঘবদ্ধ হয়েছে, সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। যেই সমাজ ব্যবস্থা গড়ে উঠতে শুরু করলো, এবার আস্তে আস্তে দেখো সেই মানুষদের চাহিদা পরিবর্তন হয়েছে, তাদের চাহিদার অনেক বেশি হয়েছে, কিন্তু সেই চাহিদা আর কিন্তু সে একা পূরণ করতে পারছে না। অর্থাৎ এতদিন তার চাহিদা ছিল কম, সে যে জিনিসটা তৈরি করেছে ঠিক সেইটা দিয়ে সে তার চাহিদা মিটিয়েছে, কিন্তু এখন তার পাশাপাশি যারা প্রতিবেশী তাদের দেখে তার নিজেরও কিছু চাহিদার পরিবর্তন এসছে, নতুন নতুন চাহিদা হয়েছে। এখন এই চাহিদাগুলোকে সে পূরণ করবে কি করে?
এই যে চাহিদা পূরণ করার জন্য সে কি করছে, সে আরেকজনের উপর নির্ভরশীল হচ্ছে। অর্থাৎ তুমি ধরো কোনো একটা জিনিস তৈরি করেছো, সেটা তোমার মানে ভোগ করার পরে বা ব্যবহার করার পরেও কিছুটা অতিরিক্ত রয়ে গেল। সেটা হতে পারে ধান, তোমার যে চালটা আসলো সেটা তুমি নিজের ব্যবহার করার পরও তুমি ভাবলে এতটা আমার অতিরিক্ত রয়েছে, তাহলে এটা তো তোমার কাছে একটা বোঝা ভাবতে পারো। আবার ধরো তুমি তো আর একা বা তুমি তো শুধু ভাত খাবে না, ভাতের সাথে তোমাকে আরো কিছু তরি তরকারি বা ডাল এগুলো খেতে হবে, অথচ এগুলো তুমি কিন্তু উৎপাদন করছো না। উৎপাদন করছে কে? তোমার হয়তো কোনো প্রতিবেশী। সে এবার দেখছে আমি তো ডাল তৈরি করছি, কিন্তু আমি খাবো কি দিয়ে? নিশ্চয়ই ভাত লাগবে, অর্থাৎ চালের দরকার। তাহলে সে কি করছে? তোমাকে ডালটা দিচ্ছে আর তুমি তাকে ধানটা দিচ্ছ, মানে ভাতটা দিচ্ছ। এই যে তোমাদের মধ্যে দেখো একটা বিনিময় প্রথা চালু হচ্ছে, অর্থাৎ সে তার অতিরিক্ত ভাত বা অতিরিক্ত ধান তার প্রতিবেশীকে দিল, সেই প্রতিবেশী তার চাহিদা মেটানোর পরে অতিরিক্ত ডাল সে আমাকে দিয়ে দিল বা সেই প্রতিবেশীকে দিয়ে দিল। তাহলে এই যে দুজনের মধ্যে যে একটা বিনিময় প্রথা অর্থাৎ এক্সচেঞ্জ হচ্ছে, এটি হচ্ছে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। এই যে বিনিময় প্রথা যখন চালু হলো, আস্তে আস্তে মানুষের আরো চাহিদা বাড়তে শুরু করলো। তোমরা জানো, ইতিহাসে শুনেছ, পড়েছ যে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে শিল্প বিপ্লব আসলো। যেই শিল্প বিপ্লব আসতে শুরু করলো, এবার আস্তে 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 মানুষের চাহিদা এতটা বেড়ে গেল যে মানুষ শুধুমাত্র আর তার পাড়া প্রতিবেশীর উপর নির্ভর করেই কিন্তু সে তার সমস্ত চাহিদা আর মেটাতে পারল না। তখন কি করলো মানুষ? সমাজবদ্ধ হয়ে সে এমন কিছু একটা তৈরি করার চেষ্টা করলো যেখানে শুধু তার তার প্রতিবেশীর চাহিদা মিটবে না, একটা বৃহত্তর সমাজবদ্ধ মানুষের চাহিদাও মেটানো সম্ভব হবে। জন্ম নিল কি? বিজনেস, অর্থাৎ কারবারের। এখন কারবার তৈরি হয়েছে, বিজনেস গড়ে উঠল। এখন বিজনেসের যখনই গড়ে উঠছে তার তো একটা খরচা আছে, তার একটা ইনকাম আছে। এখন এই যে ইনকাম, এই যে খরচ, এগুলো হিসাব রাখবে কে? এর যদি প্রপার ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে খরচ, তার আয় আমি না রাখতে পারি, তাহলে তো আমি তো বুঝতে পারবো না যে আমি যে ব্যবসাটা গড়ে তুললাম সেটাকে আদৌ আমাকে কোনো প্রফিট দিল না লস দিল। ঠিক এই কারণেই দরকার হয়ে পড়ল অ্যাকাউন্টেন্টের, অর্থাৎ হিসাব শাস্ত্রবিদের। যে কি করবে? যে এই পুরো হিসাবটা তোমাকে করে দেবে সিস্টেমেটিক ওয়েতে, যার ফলে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে আমি ব্যবসাটা করে বা এই কারবারটা করে আমার প্রফিট হলো না লস হলো। এবার যেটা দেখা দিল, যৌথ মূলধনী কারবার। ঊনবিংশ শতাব্দীর যখন মাঝামাঝি, তখন আসলো যৌথ মূলধনী কারবার, অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানি। এই যে যৌথ মূলধনী কারবার, যেখানে মালিক এক, পরিচালন সমিতি বা বলতে পারো পরিচালক বর্গ হচ্ছে আলাদা, তাহলে এদের দুজনের মধ্যে এমন কিছু বিষয় নিয়ে হয়তো মতামত দরকার হলো বা মতভেদ আসলো, তাহলে এমন কিছু রাখতে হবে যা সকলের কাছেই গ্রহণযোগ্য হয়। যেখান থেকে আসলো GAAP, অর্থাৎ গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অর্থাৎ এমন কিছু নীতি রীতি যা সকলে মেনে নেবে, অর্থাৎ মালিক পক্ষ মানবে, পরিচালন বর্গ তারা মানবে, যারা কর্মচারী, যারা অন্যান্য স্বার্থ যুক্ত কারবারের সাথে অন্যান্য পক্ষ রয়েছে তারাও মেনে নেবে। এখান থেকে আসলো গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। অর্থাৎ এই যে বিভিন্ন সময়ের সাথে 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 নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন চাহিদা, এগুলো মেটানোর জন্য, সিস্টেমেটিক ওয়েতে হিসাব রাখার জন্য দরকার হলো অ্যাকাউন্টেন্টের। অ্যাকাউন্টেন্ট কি করে জন্ম হচ্ছে? অ্যাকাউন্টেন্ট সে যখন হিসাব শাস্ত্র অর্থাৎ অ্যাকাউন্টেন্সি পড়ছে, তখনই সে জানতে পারছে আচ্ছা এই বইতে এইগুলো লেখা আছে যে কি করে হিসাব সঠিকভাবে লিখতে হয়। ঠিক এই রকম ভাবেই আমাদের বলতে পারো হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সির জন্ম। 1494 সালে লুকা প্যাসোলি, ইটালির একজন পাদ্রী,
তে গণিতের ওপরে একটা বই লিখেছিলেন। বইটার নাম আমি পরের স্লাইডে দেখাবো, তোমরা দেখবে। সেই বইতে তিনি প্রথম কি করে হিসাব রাখতে হয়, কি করে সিস্টেমেটিক ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে হিসাব লিখতে হয়, তিনি প্রথম এটাকে চালু করলেন, যেটাকে আমরা পরবর্তীকালে জানতে পারলাম এটাই হচ্ছে দ্বিতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। কিন্তু এইগুলো সবই তোমরা যেহেতু নতুন অ্যাকাউন্টেন্সি পড়তে আসছো, এই সমস্ত তোমরা পরে অনেক আরো ডিটেলসে জানবে, বা আমিও তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এইটা বোঝানোর দরকার যে যে সাবজেক্টটা আমাদের এতদিন ছিলই না, নতুন একটা সাবজেক্ট, সেই অ্যাকাউন্টেন্সিতে তাহলে আমরা কি আছে না হিসাব লেখার সঠিক পদ্ধতি সম্পর্কে জানানো আছে। অর্থাৎ ওই সাবজেক্টটা পড়লে আমরা হিসাব লেখার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। এটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। এছাড়া তোমরা কমার্সে কোনো কোনো জায়গাতে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বলেও একটা সাবজেক্ট পাবে, যেখানে তোমরা অ্যাকচুয়ালি জিনিসটা তৈরি করতে কত খরচ হয়েছে, অর্থাৎ উৎপাদন ব্যয় কত, কস্ট অফ প্রোডাকশন, সেই জিনিসটা তৈরি করতে খরচ কত হলো, সেইটা যে বইটা পড়লে তুমি জানতে পারবে। অর্থাৎ কি করে উৎপাদন ব্যয়কে নির্ধারণ করতে হয়, সেটাই হচ্ছে আমাদের কস্টিং বা পরিব্যয়। তার সাথেই রিলেটেড আর একটা যে সাবজেক্ট সেটা হচ্ছে ট্যাক্সেশন, কারণ সাবজেক্টটা কাউন্সিলের পক্ষ থেকে যে সাবজেক্টটা তোমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, অর্থাৎ বলতে পারো ইনকাম ট্যাক্স, অর্থাৎ যেটা তোমাদের প্রতিনিয়ত পরবর্তী জীবনে সব সময় জানতে হবে বা তোমাদের এটা নিয়ে কাজ করতে হবে। সেই রকমই আয়করের ওপরে বেশ কিছু তথ্য, বেশ কিছু জ্ঞান তোমরা যে সাবজেক্টটা থেকে পাবে সেটা হচ্ছে ট্যাক্সেশন। আর কাউন্সিলের পক্ষ থেকে যে সাবজেক্টটা তোমাদের অফার করা হয়েছে সেটা হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এছাড়া আরো একটা সাবজেক্ট পাবে, সেটা হচ্ছে কারবার সংগঠন বা কারবার সমীক্ষা বা বিজনেস স্টাডিজ। বিজনেস স্টাডিজ অ্যাকচুয়ালি হচ্ছে একটা কারবার বা ব্যবসা কি করে জন্ম হয়, কি করে তাকে লালন পালন করে বড় করতে হয়, কি করে তার সমৃদ্ধি আনতে হয়, কি করে একজন কারবারি সফলতা পায়, টোটাল বিষয়বস্তুটা তোমরা যেটা থেকে জানবে সেটাই হচ্ছে বিজনেস স্টাডিজ বা কারবার সমীক্ষা। এছাড়াও কিছু কিছু স্কুলে তোমরা পাবে এটাও, সেটা হচ্ছে সিএলপিএ, অর্থাৎ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। তাহলে লটা কি? আমরা সাধারণ ভাষায় ল বলতে কি বুঝি? অর্থাৎ যারা কোর্টে বিভিন্ন ক্রিমিনাল কেস বা সিভিল কেস নিয়ে লড়ছে তাদেরকে আমরা বলি অ্যাডভোকেট। কিন্তু এখানে অ্যাকচুয়ালি তোমরা যেটা পাবে সেটা হচ্ছে বিজনেস ল বা বলতে পারো কোম্পানি ল। অর্থাৎ একটা ব্যবসা করতে গেলে তোমাদের কোন কোন আইনের সম্মুখীন হতে হবে, বা বলতে পারো কোন কোন আইন জানলে তুমি একজন সফল বিজনেসম্যান হতে পারবে, সেই সমস্ত আইন কানুন নিয়ে এখানে আলোচনা করা আছে। আর একটা হচ্ছে অডিট। অডিটটা কি? অর্থাৎ তুমি যে হিসাবটা করেছো অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে, সেই হিসাবটা তার সঠিক কতটা, অর্থাৎ তার অ্যাকুরেসি কতটা, সেটা কি নির্ভুল হলো, এই যে যাচাই করবে কে, সেই যাচাই যে করে তাকে আমরা বলছি নিরীক্ষক বা অডিটর। অর্থাৎ এই যে অডিটর, সে কি করে তাহলে তৈরি হলো, তাকেও নিশ্চয়ই অ্যাকাউন্টেন্ট হতে গেলে যেমন হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি পড়তে হয়েছে, অডিটর হতে গেলে তোমাদের যে সাবজেক্টটা জানতে হবে, অন্যান্য সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, এগুলো তোমরা পড়বে, কিন্তু তার মধ্যে যে সাবজেক্টটা সব থেকে বেশি গুরুত্ব পাবে সেটা হচ্ছে অডিটিং, অর্থাৎ নিরীক্ষা শাস্ত্র। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা এই অডিটিং এর উপরেও বেশ কিছু তথ্য বা বেশ কিছু জ্ঞান তোমরা এই সাবজেক্টটা পড়লে পাবে। এছাড়া ইকোনমিক্স রয়েছে, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, এই ধরনের বিভিন্ন সাবজেক্ট পাবে। যাই হোক, আজকে যেহেতু প্রধান আমার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টেন্সি নিয়ে, তাই আমি শুধুমাত্র আজকে তোমাদের হিসাব শাস্ত্র সম্পর্কে কিছু আলোচনা করব। আবার অন্যান্য সাবজেক্ট নিয়ে যখন অন্যান্য ক্লাস হবে তখন প্রত্যেক কটা সাবজেক্ট খুব গুরুত্বভাবে
খুব তথ্য সমৃদ্ধভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। যাই হোক, তাহলে আমরা আসি হিসাব শাস্ত্র নিয়ে। এখন প্রথমেই বললাম তাহলে হিসাব শাস্ত্রটা কি, কিন্তু মনে রাখবে এই হিসাব শাস্ত্রটা কিন্তু প্রথমে এইভাবে আসেনি। তোমাদের মধ্যে অনেকে হয়তো 9 বা 10-এ হয়তো অ্যাডিশনাল সাবজেক্ট কোনো কোনো স্কুলে এটাও ছিল বুক কিপিং। বুক কিপিংটা কি? বুক কিপিংটা হচ্ছে হিসাব রক্ষণ যাকে বলছি, অর্থাৎ তুমি যে কোনো কিছু খরচ করেছো বা কোনো জায়গা থেকে তোমার যে ইনকাম হয়েছে এটা লেখার যে সহজ পদ্ধতি বা বলতে পারো একদম প্রাইমারি স্টেজ, সেটাকে বলা হচ্ছে বুক কিপিং। এখন যেহেতু তোমাদের ম্যাচুরিটি এসছে, তোমরা 11 বা একাদশ শ্রেণীতে সবেমাত্র আসতে শুরু করেছো, তাহলে বুক কিপিং যে সাবজেক্টটা সেটারও তার কিছু পরিবর্তন আসার দরকার। সেটাই পরিবর্তিত হয়ে এসছে অ্যাকাউন্টেন্সি নাম নিয়ে, অর্থাৎ যেখানে তোমাদের আরো বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে তোমরা এই সাবজেক্টটাতে জানতে পারবে যে হিসাব লেখার বিভিন্ন পদ্ধতিগুলো কি কি। আর তোমরা জানবে হিসাব নিকাশ, অর্থাৎ যেটাকে আমরা বলছি অ্যাকাউন্টিং, অর্থাৎ এই যে আমরা তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলোকে আমরা সঠিকভাবে লিপিবদ্ধ করলাম। লিপিবদ্ধ করার পরে সেটাকে আমরা প্রয়োজন মতো শ্রেণীবদ্ধ করলাম। শ্রেণীবদ্ধ করে একটা আর্থিক ফলাফল অর্থাৎ ফিনান্সিয়াল রেজাল্ট তৈরি করলাম। করে সেটা আমরা কি করলাম, ব্যবহারকারী অর্থাৎ যারা এই তথ্যটা ব্যবহার করে উপকৃত হবে তাদের কাছে প্রদান করলাম। এই পুরো বিষয়টা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ। প্রত্যেকটা নিয়ে আমি আরো এলাবোরেটলি তোমাদের বিভিন্ন স্লাইডে আলোচনা করব। আচ্ছা, এবার আসি তোমাদের এই যে একাদশ শ্রেণীতে তোমরা যখন কমার্স নিয়ে অ্যাকাউন্টেন্সি পড়তে যাবে, সেখানে কি কি টপিকস রয়েছে, তার উপরে কত মার্কস রয়েছে, সেগুলো একটু জেনে নেওয়া যাক। তাহলে তোমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। যারা হয়তো এখনো দোলাচলে রয়েছে যে অ্যাকাউন্টেন্সি নেব কি নেব না, কিন্তু কমার্স পড়তে গেলে তোমাদের অবশ্যই হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সিটা নেবে, কারণ ইন ফিউচারে এটাই তোমার হয়তো কেরিয়ার হিসাবে তোমাকে পথ নির্দেশ করবে। এসো কি কি রয়েছে দেখো। ইউনিট 1 এর মধ্যে তোমাদের কি কি পড়তে হবে? ইন্ট্রোডিউসিং অ্যান্ড থিওরি বেসিস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব শাস্ত্রের বা বলতে পারো হিসাব নিকাশের বেশ কিছু বেসিক আইডিয়া তোমরা এই ইউনিটটা থেকে পাবে। কি কি পেতে পারো? অ্যাকাউন্টিং, অর্থাৎ আমি কি বললাম হিসাব নিকাশ, সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং। বেসিক অ্যাকাউন্টিং টার্মস, অর্থাৎ হিসাব শাস্ত্র সম্পর্কে জানতে গেলে পড়তে গেলে তোমাদের বেশ কিছু ওয়ার্ড বা শব্দ মনের মধ্যে গেঁথে নিতে হবে যে এইগুলো ছাড়া কিন্তু আমি কখনোই অ্যাকাউন্টেন্সি জানতে পারবো না, এইরকম কিছু ওয়ার্ড বা শব্দ। এরপর যেটা তোমাদের অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, GAAP, অর্থাৎ GAAP, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটা জাস্ট তোমাদের একটা প্রাইমারি ধারণা মাত্র দিয়েছি, এটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা পরে হবে। বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট, অর্থাৎ একেবারে হিসাব নিকাশের প্রাথমিক ধারণা, যেটা না হলে আমাদের হিসাব নিকাশ সম্পর্কে ধারণাটা ফুলফিল হবে না বা বলতে পারো সম্পূর্ণ হবে না, সেই সমস্ত তথ্যগুলো আমরা এই ইউনিট 1 থেকে পাবো। সিস্টেম অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ এখানে তোমরা সিঙ্গেল এন্ট্রি বলো, ডবল এন্ট্রি সিস্টেম বলো, এইগুলো জানতে পারবে। বা ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস, মিক্সড বেসিস, এগুলো আমি আলোচনা করব পরে ধীরে ধীরে। ভ্যালুয়েশন প্রিন্সিপালস, অর্থাৎ কোনো কিছু তার মূল্যায়ন কি করে করতে হয়, মূল্যায়নের রীতিনীতি কি, সেই পদ্ধতিগুলো তোমরা এই ইউনিটে পাবে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে কোনো জিনিস তার অ্যাকাউন্টিং ফরম্যাট করতে গেলে নির্দিষ্ট কিছু প্রোফর্মা রয়েছে।
সেই প্রোফর্মাতে তাকে হয়তো নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশন বলে দেওয়া আছে। সেই রুলস রেগুলেশনগুলো কি অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুযায়ী, অর্থাৎ মান নির্ধারক হিসাবে সেইটা কি কি রয়েছে, কোন স্ট্যান্ডার্ডে কি আলোচনা করা রয়েছে, সেটা আমরা ডিটেলসে জানতে পারবো এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মধ্যে। আর একটা খুব গুরুত্বপূর্ণ, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ জিএসটি। এই জিএসটিটা তোমরা এখন সর্বত্র শুনতে পাও, যে হোটেলে খেতে গেছো, রেস্টুরেন্টে খেতে গেছো, বা তোমরা কোনো কিছু জিনিস কিনতে যাচ্ছ, একটা দেখবে জিএসটি হিসাবে অতিরিক্ত টাকা তোমাকে, তোমার যে বিলটা দিয়েছে বা ভাউচারটা দিয়েছে সেখানে লেখা আছে। এই জিএসটিটা কি, কেন তোমাকে দিতে হলো, কত পার্সেন্ট দিতে হলো, সেই সম্পর্কে তোমরা সমৃদ্ধ হবে এই জিএসটি যখন পড়ানো হবে তখন। কত নাম্বার আছে আমাদের ইউনিট 1-এ রয়েছে 12 মার্কস। মনে রাখবে এই যে 12 মার্কস, এটা কিন্তু তোমাদের শুধুমাত্র এমসিকিউরই কোশ্চেন আসবে, কারণ তোমাদের আগেই আমি বলেছি সেমিস্টার 1 এমসিকিউ ভিত্তিক। এবার আসি ইউনিট 2, অর্থাৎ ইউনিট 1 আমরা ধাপে ধাপে আলোচনা করব। জানার পরে আমরা যখন একাদশ শ্রেণীর মোটামুটি সেমিস্টার 1-এর মাঝামাঝি জায়গায় আসতে শুরু করেছি, 11 ফার্স্ট সেমিস্টারের প্রথম ইউনিট শেষ হয়েছে, এবার আমরা আসছি ইউনিট 2-তে। কি জানছি? ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস, অর্থাৎ আমরা যখন প্রাইমারি কিছু তথ্য, কিছু জ্ঞান অ্যাকাউন্টিং সঙ্গে পেয়ে গেছি, এবার আমরা এই সমস্ত বিষয়গুলো জানব। ভাউচার কি, ট্রানজ্যাকশন কি? ভাউচার অর্থাৎ তুমি কোনো কিছু কিনতে গেছো, কোনো কিছু বিক্রি করতে গেছো, তুমি যখন বিক্রি করছো তখন যাকে বিক্রি করছো সে তো তোমার কাছ থেকে একটা প্রমাণপত্র চাইবে, সেটাই হচ্ছে ভাউচার। তুমি হয়তো কোনো দোকান থেকে কিছু কিনতে গেছো, তোমারও কোনো প্রমাণপত্রের দরকার, যেটা আমরা বিল ভাবি, সেটাই হচ্ছে ভাউচার। ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন, অর্থাৎ তুমি কাউকে কিছু দিচ্ছ, তার কাছ থেকে তুমি কিছু পাচ্ছ, অর্থাৎ এই যে তোমাদের দুটো পার্টি বা দুটো পক্ষের মধ্যে যে আদান প্রদান হলো, এটাকে আমরা বলছি ট্রানজ্যাকশন বা লেনদেন। ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ তোমরা যখন 9-10-এ বীজগণিত করেছো, সেখানে বিভিন্ন ইকুয়েশন করে এসছো, বিভিন্ন সমীকরণের সাহায্য সমাধান করেছো, এখানেও অ্যাকাউন্টেন্সিরও কিন্তু এইরকম বেশ কিছু সমীকরণ রয়েছে। সেই সমীকরণগুলো কিভাবে লিখতে হয়, কোনটাকে কিভাবে ডিনোট করা হয়, সেইগুলো তোমরা এই অ্যাকাউন্টিং ইকুয়েশনে জানবে। রুলস অফ ডেবিট ক্রেডিট খুব ভাইটাল। রুলস অফ ডেবিট ক্রেডিট অর্থাৎ ডেবিট কি, ক্রেডিট কি, যেটা হয়তো আমাদের লোকের মুখে শুনেছি বা দাদা দিদিরা যখন পড়েছে তোমার পাশে বসে তার কাছ থেকে শুনেছো, কিন্তু ডেবিট ক্রেডিট কি? তোমরা তো এতদিন শুনে এসছো, মাধ্যমিক যখন দিয়েছো প্লাস মাইনাস, ঠিক প্লাস মাইনাসের সাথে আমরা ডেবিট ক্রেডিটকে কি করে একত্রিত করছি সেইটা তোমরা এখানে জানবে। তবু একটু খুব ছোট আকারে তোমাদের একটু বলে দিই। ডেবিট যেটা তোমরা এতদিন প্লাস করেছো, মনে রাখবে ডেবিট অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্লাস, আর ক্রেডিট হচ্ছে মাইনাস। তার মানে আমাদের কাছে এতদিন যেটা প্লাস ছিল, যখন আমরা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছি, মনে রাখবে প্লাসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেবিট। কেন আমরা প্লাস হিসাবে ডেবিটকে ভাবছি, কেন মাইনাস হিসাবে আমরা ক্রেডিটকে ভাবছি, সেটা আমি যখন রুলস অফ ডেবিট ক্রেডিট বলবো তখন আলোচনা করে দেব। বুকস অফ অরিজিনাল এন্ট্রি অর্থাৎ জার্নাল। এই জার্নালটা কি? তোমরা এইভাবে ভাবতে পারো যে জার্নাল, তুমি ধরো প্রথম যখন শিখেছো তখন একটা রাফ খাতা তৈরি করেছিলে, যেখানে তুমি তোমার প্রয়োজন ভিত্তিতে লিখেছো, প্রয়োজন ভিত্তিতে কাটাকুটি হয়েছে। সেই যে প্রাথমিক বই, সেই প্রাথমিক বইটাকে আমরা হিসাব শাস্ত্রে বলছি কি জার্নাল বা প্রাইমারি বুকস অফ এন্ট্রি। অর্থাৎ কোনো কিছু সংগঠিত হওয়ার সাথে সাথে যে রাফ খাতাতে আমরা লিখছি সেটা হচ্ছে জাবেদা বা জার্নাল। তাহলে তুমি তো রাফ খাতায় লিখেছো, এবার তুমি চাইছো খুব সুন্দরভাবে একটা ফেয়ার খাতায় তুলতে। সেই ফেয়ার খাতাটা কি? সেটা হচ্ছে লেজার। যদিও লেজার তোমাদের
ফার্স্ট সেমিস্টার নেই, সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে তোমরা অবশ্যই লেজার পড়বে। স্পেশাল পারপাস বুক অর্থাৎ যেখানে কেনার জন্য কি বই করব, বিক্রি করার জন্য কি বই করব, আর এইগুলো তোমরা জানতে পারবে, সেটা হচ্ছে স্পেশাল পারপাসেস বুক। যেমন যদি তুমি কেনো অর্থাৎ যেটাকে আমরা পারচেস বলছি, তার জন্য তাহলে পারচেস বুক। এই যে তুমি বিক্রি করছো তার জন্য সেলস বুক, অর্থাৎ ট্রানজেকশনটা নেচার কি তার উপর বেস করে এই বইগুলো যে করা হয় সেগুলো সম্পর্কে তোমরা এই ইউনিটটাতে পড়বে। রেকটিফিকেশন অফ এরর্স, রেকটিফিকেশন অফ এরর, রেকটিফাই, আচ্ছা তুমি ভুল করেছো, এতদিন আমি কি করেছি, ভুল করেছি, একটা পেন থ্রো করে দিয়েছি, করে নতুন করে লিখেছি, অর্থাৎ কেটে দিলাম, কেটে দিয়ে নতুন করে লিখলাম। কিন্তু হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সিতে কিন্তু এইরকম কিছু কাটা যায় না, যাই করতে হবে প্রপার ওয়েতে, বা বলতে পারো প্রপার অ্যাকাউন্টিং টার্ম বা প্রসেসে তোমাকে এই রেকটিফাইগুলো করতে হবে। অর্থাৎ কাজ করতে গেলে ভুল হবেই, কিন্তু ভুলটা তো সংশোধন করতে হবে। সেই সংশোধনের পদ্ধতি কি, কিভাবে সংশোধন করতে হয় তোমরা এখানে জানতে পারবে। রেকটিফিকেশন অফ এরর্স অর্থাৎ ভুলগুলোকে আমরা কি করি, ঠিক করি। এখানে কত মার্কস রয়েছে, ইউনিট 2তে তোমাদের রয়েছে 16 মার্কস, অর্থাৎ এই ইউনিট 2টা পড়লে তোমরা ফার্স্ট সেমে 16টা নাম্বার পেতে পারো। নেক্সট আসি ইউনিট 3, রিজার্ভ অ্যান্ড প্রভিশন। রিজার্ভ অ্যান্ড প্রভিশন এটা অনেকটা বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে যদি ভাবি তাহলে একটু কমপ্লিকেটেড, কারণ তোমরা একেবারে 11-এর সদ্য এসছো, হয়তো তোমাদের মনে এটা নিয়ে এখনো সেভাবে ধারণা জন্মায়নি। সেই জন্য এটা যখন আমি ইউনিট 2টা আলোচনা করে শেষ করে আসব, তখন আমরা এই রিজার্ভ আর প্রভিশন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। সেখানে প্রভিশন কি, রিজার্ভ কি, রিজার্ভের কত ধরনের প্রকারভেদ হতে পারে, অর্থাৎ টাইপস অফ রিজার্ভ, এই যে ক্যাপিটাল রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ, অ্যাকচুয়ালি এদের মধ্যে ডিফারেন্সটা কি, কি কি পার্থক্য রয়েছে, এইগুলো আমরা এই থার্ড ইউনিটে জানবো। যেখানে তোমরা কত নাম্বার পেতে পারো, 6 মার্কস, অর্থাৎ ইউনিট 3 পড়লে তোমরা 6টা নাম্বার পাবে। আর কি রয়েছে ইউনিট 4, ইউনিট 4-এ বেশ কিছু অঙ্ক তোমাদের কিন্তু আছে, যেখানে বিলস অফ এক্সচেঞ্জ, ইম্পর্টেন্ট টার্মস, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ বিলস টিল ডিসঅনার অফ বিল। অর্থাৎ বিলটা অ্যাকচুয়ালি তোমরা ভাবতে পারো অনেক ধরটা চেকের মতো, কিন্তু এটা যখন আমরা ওই ইউনিটে আলোচনা করব তখন আরো ভালো করে বোঝাবো। এখানে কত রয়েছে, 6 মার্কস। তাহলে এই টোটাল সেমিস্টার 1-এ তোমাকে 40 মার্কসের এমসিকিউ, যার কোনো অপশান থাকছে না, 40টা কোশ্চেন তোমাদের সামনে দেওয়া হবে, 40টা কোশ্চেনেরই তোমাদের উত্তর করতে হবে। সেই জন্যে প্রত্যেকটা ইউনিটের যে অন্তর্ভুক্ত বিষয়গুলো, টপিকসগুলো খুব মন দিয়ে পড়বে, কারণ মনে রাখবে এখানকার কনসেপ্ট যত ক্লিয়ার হবে তত তোমার ইন ফিউচারের কেরিয়ার তত ভালো হবে। কারণ অ্যাকাউন্টেন্সি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাতে তুমি যত সময় দেবে সেই সাবজেক্টটা তোমাকে ততটাই রিটার্ন দেবে। কারণ তুমি নাম্বার পেয়েছো হয়তো খুব ভালো অ্যাকাউন্টেন্সিতে, কিন্তু অ্যাকাউন্টেন্সি সম্পর্কে তোমার ধারণা হয়তো স্বচ্ছ নেই, তাহলে কিন্তু তুমি কিন্তু মার্কেটে সেভাবে দাম পাবে না। সেই জন্য এই সাবজেক্টগুলো যেহেতু জব ওরিয়েন্টেড, সেই জন্য বারে বারে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে সাবজেক্টটা সম্পর্কে একটা ইন্টারেস্ট গ্রো করবে, সাবজেক্টটাতে সময় দেবে। যত বেশি এই সাবজেক্টটা সম্পর্কে তুমি নাড়াচাড়া করবে তত এই সাবজেক্টটা তোমার সমৃদ্ধ হবে, এবং সাবজেক্টটাতে যত তোমার জ্ঞান বাড়বে তত তোমার মার্কেটে ততটাই দাম বাড়বে। সেই জন্য বারে বারই বলবো, শুধু নাম্বারের জন্য নয়, যদি তোমাকে কেরিয়ার হিসাবে কমার্সের কেই বেছে নিতে হয় তাহলে অবশ্যই অ্যাকাউন্টেন্সি খুব ভালোভাবে পড়বে। কারণ তোমরা হয়তো কেউ ভেবেছো আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, কেউ হয়তো ভেবেছো কস্ট অ্যাকাউন্টেন্ট হব, কেউ হয়তো ভেবেছো আমি বিজনেস ম্যানেজমেন্ট পড়বো। যাই পড়ো, তোমাদের বেসিক যে সাবজেক্ট সেটা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টেন্সি।
তার বিভিন্ন রিলেটেড সাবজেক্ট অবশ্যই পাবে, পড়বে, কিন্তু দেখবে এই সাবজেক্টটাই হচ্ছে আমাদের মাদার সাবজেক্ট। সেই জন্যে বারে বারেই বলছি, খুব কেয়ারফুলি, খুব সময় দিয়ে তোমরা সাবজেক্টটা পড়বে, প্র্যাকটিস করবে, নিশ্চিন্তে তোমরা ভালো নাম্বার পাবে। এবার একটু কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি, কারণ যেহেতু তোমাদের পড়ার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে এতদিন আমরা মাধ্যমিক যখন দিয়েছিলাম তখন এক ধরনের পরীক্ষা সিস্টেমের সাথে আমরা যুক্ত ছিলাম, কিন্তু আমরা 11-এ পরীক্ষা দিতে যাচ্ছি। পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাকে কি ধরনের কোশ্চেন করতে হবে, কি ধরনের কোশ্চেন প্র্যাকটিস করব, কারণ পড়ার আগে তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু এমসিকিউ ধাঁচের কোশ্চেন, তার মানে প্রত্যেকটা টপিকস A to Z খুব খুঁটিয়ে পড়বে, তবেই কিন্তু 40টা কোশ্চেনই তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তাহলে ইউনিট 1 তার টপিকসটা তোমাদের অলরেডি আলোচনা করে দিয়েছি। কটা কোশ্চেন থাকছে? 12টা কোশ্চেন থাকছে, 1 নাম্বারের 12 মার্কস। ইউনিট 2তে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস, এক্ষেত্রে তোমরা 16টা কোশ্চেন পাচ্ছ, 1 নাম্বারের মার্কস থাকছে 16। 3 নাম্বার ইউনিটে রিজার্ভ অ্যান্ড প্রভিশন, এখানে তোমাদের 6টা কোশ্চেন থাকছে, 1 নাম্বারের মার্কস কত? 6। 4th ইউনিটে বিল অফ এক্সচেঞ্জ, যেখানে 6 মার্কস, অর্থাৎ 6 নাম্বারের 1 নাম্বারের 6টা কোশ্চেন থাকবে, টোটাল হচ্ছে 6 মার্কস। টোটাল হচ্ছে তোমাদের 40 মার্কস। অর্থাৎ তোমরা যখন সেমিস্টার 1 পরীক্ষা বসবে তখন তোমাদের অ্যাকাউন্টেন্সিতে কত মার্কসের কোশ্চেন তোমাদের সামনে থাকবে? 40 নাম্বারের এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ নিশ্চয়ই তোমাদের আর বলার কিছু নেই। তোমরা এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ তোমাদের একটা কোশ্চেন দেবে, তার 4টে অপশান দেবে, সেই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক তোমাকে শুধুমাত্র সেটাই অ্যান্সার করতে হবে। তবে এখানে যেহেতু ওএমআর শিট, ফলে এখানে কিন্তু টিক দেওয়ার কিছু নেই। ওএমআর শিটে ধরো 1 নাম্বারের ABCD দিয়েছে, যে 4টে গোল থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটাকেই তোমাকে ভরাট করতে হবে। অর্থাৎ কি রকম আমি একটু বলে দিই। ধরো 1 নাম্বারের তোমাদের A, B, C, D, এরকম 4টে অপশন রয়েছে। ধরো একে যে কোশ্চেনটা দিয়েছে তার উত্তর সাপোজ ধরো C, তাহলে আমরা কি করব? এই সিটাকে আমরা এভাবে ভরাট করে দেবো পুরো। এইভাবে আমরা ভরাট করে দেবো, তাহলেই আমাদের এই অ্যান্সারটা হয়ে গেল কি, যে তার মানে 1-এর যে অ্যান্সার সেটা হচ্ছে সি। ঠিক এইভাবেই আমাদের বাকি যে 39টা কোশ্চেন, তার যেটা অ্যান্সার হবে শুধুমাত্র সেই যে বৃত্তটা থাকবে বা সার্কেলটা থাকবে সেটাকে আমাদের ভরাট করতে হবে। আচ্ছা, তোমাদের যখন আলোচনা করছিলাম হিসাব শাস্ত্র নিয়ে, তখন নিশ্চয়ই তোমাদের মনে আছে যে একজন ইটালির এক ব্যক্তির নাম বলেছিলাম, লুকা প্যাসোলি। ফ্রা লুকা প্যাসোলি 1494 অর্থাৎ 1494 সালে তিনি যে বইটা লিখলেন, সামা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রিপারেশনালে, অর্থাৎ এই যে বইটা তিনি লিখলেন গণিত শাস্ত্রের উপরে, সেখানে তিনি মেইনলি যে বিষয়টা উল্লেখ করলেন সেটাই হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম বা দ্বিতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ এই যে তুমি দেখলে ডেবিট, এই যে দেখলে ক্রেডিট, এই ডেবিট ক্রেডিট উভয় দিকটাই যেখানে প্রতিফলিত হলো, কিভাবে হিসাবটাকে সিস্টেমেটিক ওয়েতে লেখা হবে, এইটা নিয়েই তিনি তার বইতে
আলোচনা করলেন, যেটাই পরবর্তীকালে নাম হলো ডবল এন্ট্রি সিস্টেম বা দ্বিতরফা দাখিলা পদ্ধতি। এবার তোমাদের এখানে একটা বিষয় আলোচনা করছিলাম, তোমরা নিশ্চয়ই যখন হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি নিয়ে শুরুটা করেছিলাম, তোমাদের হিসাব শাস্ত্রের একটা কনসেপ্ট দিয়েছিলাম। সেই কনসেপ্টের উপর বেস করে যদি তোমাদের এরকম কোশ্চেন আসে যে, বা ভাবতে পারো যে হিসাব শাস্ত্র অ্যাকচুয়ালি কি, যদি আমাকে এক কথায় বলতে হয়, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে অ্যাকাউন্টেন্সি নিয়ে তো পড়ছো বা হিসাব শাস্ত্র নিতে পড়ছো, কিন্তু আমাকে এক কথায় বলো যে হিসাব শাস্ত্র জিনিসটা কি, কাকে আমরা হিসাব শাস্ত্র বলবো, কি বলছে? অ্যাকাউন্টেন্সি ইজ দ্য সাবজেক্ট দ্যাট ডিলস উইথ রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, ইন্টারপ্রেটিং ফিনান্সিয়াল ট্রানজেকশন অফ এ বিজনেস। অর্থাৎ কোনো একটা কারবারের যে বিভিন্ন লেনদেনগুলো হলো, সেই লেনদেনগুলোকে আমরা রেকর্ড করব, তাকে ক্লাসিফাই করব, কারণ সব লেনদেনের প্রকৃতি একরকম হবে না, যেগুলোর প্রকৃতি একরকম সেগুলোকে আমরা সামারাইজ করে একটা হেডের মধ্যে নিয়ে আসব, সেটাকে বলা হচ্ছে সামারাইজ করা। ইন্টারপ্রেটিং ফিনান্সিয়াল ট্রানজেকশন, অর্থাৎ এরপরে যে তথ্যটা তুমি পেলে সেটাকে ইন্টারপ্রেট করে একটা ফলাফল, একটা মতামত দেওয়া। অর্থাৎ এই পুরো বিষয়টা যেখানে আলোচনা করা আছে সেটাকে আমরা বলছি অ্যাকাউন্টেন্সি বা হিসাব শাস্ত্র। অর্থাৎ এই সাবজেক্টটা পড়লে আমরা বিভিন্ন যে ব্যবসায়িক লেনদেনগুলো রয়েছে সেই ব্যবসায়িক লেনদেনগুলোর বিভিন্ন তথ্য, তার লিপিবদ্ধ করার পদ্ধতি, তার শ্রেণীবদ্ধ করার পদ্ধতি, তাকে সংক্ষিপ্ত করার পদ্ধতি এবং সর্বোপরি তাকে ইন্টারপ্রেট করে যে একটা ফলাফল জানানো, এটা যেখানে আলোচনা করা আছে সেটাকেই আমরা বলছি হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি। এর সাথে সাথে যেটা তোমাদের আগেও আলোচনা করলাম সেটা যে বুক কিপিং, কারণ বুক কিপিং সাবজেক্টটা অনেক স্কুলেই 9-10-এ অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে ছিল। আচ্ছা, সেখানে কি আলোচনা করা আছে? তুমি তো বলছো যে আমি তো পড়তে যাচ্ছি অ্যাকাউন্টেন্সি, তাহলে বুক কিপিংটা কি? শুনেছি বুক কিপিং কমার্সের একটা সাবজেক্ট, ঠিক। বুক কিপিং হচ্ছে প্রাইমারি স্টেজের। কিরকম, সেখানে কি আলোচনা করা হয়? বুক কিপিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং বিজনেস ডিলিংস ইন এ সেট অফ বুকস। অর্থাৎ এখানে দেখো শুধুমাত্র রেকর্ড করা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু বইতে, যেমন আমরা বলেছি রাফ খাতা মানে জার্নাল, ফেয়ার খাতা মানে হচ্ছে লেজার, অর্থাৎ এই যে বইগুলোতে আমরা যখন লিপিবদ্ধ করছি সেই লিপিবদ্ধ করার কাজটা যে বিষয়তে বা যে সাবজেক্টে রয়েছে সেটাই হচ্ছে আমাদের বুক কিপিং বা হিসাব রক্ষণ। এবার আমরা আসি অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব নিকাশ। তুমি হিসাব শাস্ত্র পড়েছো, সেখানে কি করে লিখতে হয় জেনেছো, সেটাই হচ্ছে হিসাব নিকাশ। তাহলে এই যে অ্যাকাউন্টিং, এই অ্যাকাউন্টিং টার্মসটা কোথা থেকে এসছে? হ্যাজ বিন ডিরাইভ ফ্রম দ্য ওয়ার্ড অ্যাকাউন্ট, অর্থাৎ হিসাব বা হিসাব খাত। এই যে হিসাব বা হিসাব খাত থেকে আসছে হিসাব নিকাশ। তাহলে সেই হিসাব নিকাশটা কি জিনিস, কিভাবে লিখতে হয়? কি বলছে ডেফিনেশনটা? অ্যাকাউন্টেন্সি ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, অর্থাৎ কোনো কিছু লেখার একটা কলা বলতে পারো। ক্লাসিফাইং, সামারাইজিং ইন এ সিগনিফিক্যান্ট ম্যানার, অর্থাৎ নির্দিষ্ট ওয়েতে যে লেখা। ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ মানি মানে হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো হচ্ছে সেটা যেন অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয়। কারণ তোমরা দেখবে এরকম বহু লেনদেন হয়, বা এরকম বলতে পারো বহু ঘটনা, অর্থাৎ ইভেন্ট, যেটা আমি পরেও আলোচনা করব। এই যে ইভেন্ট অর্থাৎ কোনো কিছু একটা ঘটেছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনা, ইভেন্ট। কিন্তু যদি এমন হয় যে সেটার সাথে কোনো অর্থের যোগ রয়েছে, তাহলে বা সেই লেনদেনটা হওয়ার ফলে কারোর হয়তো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা বলছি ব্যবসায়িক লেনদেন বা বলতে পারো বিজনেস ট্রানজেকশন। এখানে যে ট্রানজেকশনগুলো লিপিবদ্ধ করা হবে সেটা কিন্তু অবশ্যই ইন টার্মস অফ মানি, অর্থাৎ যে সমস্ত লেনদেনগুলোকে অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে সেগুলো কি, অ্যান্ড ইভেন্টস হুইচ আর ইন পার্ট অ্যাট লিস্ট অফ এ ফিনান্সিয়াল ক্যারেক্টার অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য রেজাল্ট দেয়ার অফ, অর্থাৎ
শুধুমাত্র সেই তথ্যগুলোকে লিপিবদ্ধ করলেই হবে না, লিপিবদ্ধ করার সাথে সাথে সেটাকে শ্রেণীবদ্ধ করা, সেটাকে প্রপার ওয়েতে লেখা এবং সর্বোপরি সেটাকে ইন্টারপ্রেট করে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল সম্পর্কে জানানো, এই পুরোটা যেখানে হয় তাকেই আমরা বলছি, বা সেই শিল্পকলাকেই আমরা বলছি অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশ। ডেফিনেশনটা কে দিয়েছে? AICPA, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ বলতে পারো এইভাবে ফুল ফর্ম না দিয়ে তোমরা শর্টেও লিখতে পারো AICPA। অর্থাৎ এখানে শুধুমাত্র মানে কারা ডেফিনেশনটা দিয়েছে, কারণ এরা তো মানে বলতে পারো বিধিবদ্ধ সংস্থা, অর্থাৎ এরা অ্যাকচুয়ালি কোনো না কোনো ডেফিনেশন দেয়, অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে লেখার জন্য, এক লাইনে দু লাইনে বলার জন্য তোমাকে এই ধরনের বেশ কিছু তোমরা ডেফিনেশন পাবে, যেখানে তোমাদের এই ধরনের টার্মসগুলো জানতে হবে। এবার এই যে অ্যাকাউন্টিং, হিসাব নিকাশ কেন করব, অবজেক্টিভসটা কি, উদ্দেশ্যটা কি? কি বলছে? সিস্টেমেটিক রেকর্ডিং অফ ট্রানজেকশন, অর্থাৎ যে লেনদেনগুলো হলো সেই লেনদেনগুলোকে সঠিকভাবে সিস্টেমেটিক ওয়েতে লিপিবদ্ধ করার জন্য আমাদের হিসাব নিকাশ প্রয়োজন। ডিটারমিনেশন অফ ফিনান্সিয়াল রেজাল্ট, অর্থাৎ যে আর্থিক ফলাফল তুমি তো লিপিবদ্ধ করলে, কেন করছো চাইছো? আর্থিক ফলাফলটা জানার জন্য। সেই আর্থিক ফলাফলটাকে নির্ণয় করতে গেলে, ডিটারমাইন করতে গেলে তোমাকে হিসাব নিকাশ করতে হবে। ডিটারমাইনিং ফিনান্সিয়াল পজিশন, অর্থাৎ সেই প্রতিষ্ঠানটার আর্থিক অবস্থা কি রকম, কোন একটা পার্টিকুলার ইয়ারে, কোন একটা পার্টিকুলার ডেটে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠানটা, সেটা জানার জন্য আমাদের হিসাব নিকাশ দরকার। অ্যাসিস্টিং ম্যানেজমেন্ট, অর্থাৎ তথ্য সে পেয়েছে, তার আর্থিক অবস্থা সম্পর্কে জেনেছে, হয়তো ভেবেছে সেটা আরো হয়তো ডেভেলপ করা সম্ভব, তাহলে সিদ্ধান্তটা নেবে কে? ম্যানেজার। তারা বা যারা বলতে পারো পরিচালনার সাথে যুক্ত রয়েছে, তাদের কাছে তো সেই তথ্যটা পৌঁছে দিতে হবে। সেই ফিনান্সিয়াল যে রেকর্ডগুলো তাদের কাছে সাহায্যকারী হিসাবে কাজ করবে, এই জন্য হিসাব নিকাশের প্রয়োজনীয়তা রয়েছে। প্রোভাইডিং অ্যাকাউন্টিং ইনফরমেশন টু ইউজার্স, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি এই সমস্ত তথ্যগুলোকে ব্যবহার করবে তাদের নিজেদের স্বার্থে, বা বলতে পারো তারা কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সে সিদ্ধান্ত নিতে গেলে তোমরা তাদের কারবার সম্পর্কে জানতে চাইবে, সেই সমস্ত যারা রিলেটেড পার্সন রয়েছে তাদের কাছে উপযুক্ত তথ্য দিতে গেলে আমাদের হিসাব নিকাশই করতে হবে। অ্যাকচুয়ালি এইগুলোই হচ্ছে হিসাব নিকাশের বলতে পারো উদ্দেশ্য। কিন্তু এই যে উদ্দেশ্য, এখান থেকেই যদি সুযোগ সুবিধা ভাবতে পারো যে অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং, আমরা এই সমস্ত যে ইনফরমেশনগুলো দিলাম এখান থেকেই আমরা লিখতে পারবো বা আমরা পড়তে পারবো, কিন্তু কোনো কিছু তার তো শুধু অ্যাডভান্টেজেস থাকবে তা তো হয় না, অবশ্যই কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে বা লিমিটেশন, সীমাবদ্ধতা রয়েছে। কি কি সীমাবদ্ধতা রয়েছে? হিস্টোরিক্যাল কস্ট, অর্থাৎ এখানে যে খরচগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বা যে খরচগুলো লিপিবদ্ধ করা হচ্ছে সেগুলো দেখো, সেগুলো অলরেডি হয়ে গেছে, অর্থাৎ তুমি আগে খরচ করেছো পরে লিখেছো, তার মানে খরচটা কিন্তু অতীত, তাহলে সেইটাকে কিন্তু তুমি পরিবর্তন করতে পারছো না, তাহলে এইটা হচ্ছে সীমাবদ্ধতা। কারণ খরচটা আগে হয়েছে, তুমি যখন লিখতে যাচ্ছ সেটা দেখো হয়তো দুদিন পার হয়ে গেল, তখন দেখা গেল সেই কস্টটা হয়তো পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমি কিন্তু সেটা লিখতে পারছি না, অতীতের যে খরচটা হয়েছে আমরা শুধুমাত্র সেইটাই লিপিবদ্ধ করব, তাহলে এটা একটা ড্রব্যাক। ইনকমপ্লিট ইনফরমেশন, সবসময় আমরা কিন্তু সঠিক তথ্য বা সম্পূর্ণ তথ্য আমরা কিন্তু হিসাব নিকাশে দিতে পারি না। ওমিশন কোয়ালিটি ইনফরমেশন, এখানে কোয়ান্টিটি দেখা হয় কিন্তু কোয়ালিটি সেটা কি দেখা সম্ভব? কার কি রকম দক্ষতা, কার কি রকম গুণাবলী, সেটা কি এখানে পাওয়া সম্ভব? এখানে শুধুমাত্র কোনটা দেখা সম্ভব যে অ্যাকচুয়ালি তার সাথে অর্থের কোনো যোগ রয়েছে কিনা, যদি সেটার সাথে অর্থের যোগ থাকে অবশ্যই তুমি হিসাবে দেখাতে পারবে, কিন্তু তার দক্ষতা কত, তার গুণাবলী কি কি তুমি দেখাতে পারবে? নিশ্চয়ই না, তাহলে এটাও একটা লিমিটেশন। এস্টিমেট, এখানে যাই করো তার উপরে বেস করে আমরা যে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করছি, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেবে নিয়েছি, আমরা লিপিবদ্ধ করেছি যে হিসাবটা, তার উপরে এস্টিমেট করে আমরা কিছু ফোরকাস্ট করছি, সেটা সঠিক নাও হতে পারে।
এফেক্ট অফ উইন্ডো ড্রেসিং, অর্থাৎ অনেক সময় এমন হয় যে কোম্পানির যে হিসাবটা দেখানো হচ্ছে পাবলিকের কাছে সেটা তো পুরোটা অ্যাকুরেট নয়। অনেক সময় কোম্পানিতে আর্থিক অবস্থাকে জনগণের কাছে একটু বাতায়ন সজ্জা হিসাবে বা উইন্ডো ড্রেসিং মানে যার অ্যাকুরেট ছিল তাকে না দেখিয়ে আরেকটু ভালো করে দেখানো, যাতে কোম্পানিতে আরো কিছু লোক ইনভেস্ট করে। কারণ তার তো ব্যবসাটা চালাতে হবে, ব্যবসা চালাতে গেলে তার তো পুঁজি বা টাকার দরকার। তাহলে এই যে বিভিন্ন স্বার্থ, সেই সমস্ত মানুষগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক সময় কি করা হয়, সঠিক তথ্যকে কিছুটা বিকৃত আকারে, ভাবতে পারো যে যা সঠিক সেটা না বলে আরেকটু ভালো করে জনগণের সামনে উপস্থাপনা করা, এটাই হচ্ছে উইন্ডো ড্রেসিং। তাহলে এর মাধ্যমেও আমরা কি করছি, জনগণকে জানাচ্ছি, কিন্তু সঠিক তথ্য কি পৌঁছে দিতে পারলাম? নিশ্চয়ই নয়। এইটাই হচ্ছে হিসাব নিকাশের বলতে পারো লিমিটেশন। যাই হোক, এরপরে আমরা দেখব যে এই যে অ্যাকাউন্টেন্সি, যে বিভিন্ন ব্যবহারকারী অর্থাৎ ইউজার্সের কথা বললাম, কারা তারা? ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ যারা হিসাব নিকাশের তথ্যকে ব্যবহার করছে, তাদের দুভাগে আমি ভাগ করতে পারি, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল কারা? যারা কারবারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যাদেরকে আমি বাদ দিয়ে ভাবতেই পারছি না, এরা অ্যাকচুয়ালি কারবারের ফ্যামিলি মেম্বার। আর কারা রয়েছে? এক্সটার্নাল, অর্থাৎ বাইরের, কিন্তু তারাও কিন্তু কারবারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, তাদের ছাড়াও কিন্তু কারবার চলবে না। তাহলে এই যে অভ্যন্তরীণ বা ইন্টারনাল ইউজার্স, এদের মধ্যে রয়েছে ওনার, এমপ্লয়িজ, ম্যানেজার্স। ওনার কারা? নিশ্চয়ই যে মালিক, যে ব্যবসাটা তৈরি করলো সেই তাহলে মালিক, তাহলে তার কিছু তথ্যের দরকার, সেই তথ্যগুলো কোথা থেকে সে পাচ্ছে? হিসাব নিকাশ থেকে। এমপ্লয়ি, যারা কাজ করেছে, যারা তোমার প্রতিষ্ঠানটাকে বড় করেছে, সেই সমস্ত কর্মী, তারাও তো জানতে চাইবে যে আমরা যে কোম্পানির জন্য খাটছি বা যে কারবারের জন্য খাটছি তার আর্থিক অবস্থা কিরকম, আমাদের মজুরি কত, আমাদের বোনাস কত পেতে পারি, বা আমরা এর থেকে ভবিষ্যতে অন্য কোনো কিছু সুযোগ সুবিধা পেতে পারি কিনা। এই যে তথ্যগুলো কোথা থেকে পাবে? সেই হিসাব নিকাশের তথ্য থেকে। ম্যানেজার্স, অর্থাৎ যে কারবারটাকে পরিচালনা করছে, দেখাশোনা করছে, লালন পালন করছে, তারও কিছু দরকার তথ্যের, কারণ সে তো সিদ্ধান্ত নেবে, সে দেখবে যে কোম্পানি চালাতে গিয়ে তার কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, সেগুলো কি করে রেকটিফাই করা সম্ভব, এর জন্য তার দরকার তথ্য। সে তথ্য কোথা থেকে পাবে? সেই হিসাব নিকাশ থেকে। এক্সটার্নাল ইউজার্স কে কে থাকতে পারে? গভর্নমেন্ট তোমাকে ব্যবসা করতে সাহায্য করছে, তার গভর্নমেন্ট তো চাইবে যে তোমার কোম্পানি বা তোমার কারবার থেকে কিছু পেতে, কি নেবে? ট্যাক্স, কর। তাহলে কতটা ট্যাক্স তোমার কোম্পানি থেকে নিতে পারে, কোথা থেকে পাওয়া যাবে? তোমার যে হিসাব নিকাশ সেখান থেকে। ইনভেস্টার্স, বিনিয়োগকারী, অর্থাৎ তোমার কোম্পানিতে থার্ড পার্সন টাকা রাখতে চাইছে, কেন রাখবে, সুযোগ সুবিধা কি, রাখলে কতটা রিস্ক ফ্রি বা কতটা রিস্ক রয়েছে, কতটা রিটার্ন পেতে পারি, এই সমস্ত জন্য তার দরকার কিছু অ্যাকাউন্টিং ইনফরমেশন, যেগুলো তাকে দিতে হবে। এটা হচ্ছে ইনভেস্টার্স। ব্যাংক তোমাকে সময়ে সময়ে লোন দিয়ে, ধার দিচ্ছে, দিয়ে সাহায্য করছে, তাহলে ব্যাংকও তো চাইবে দেখে নিতে যে তোমাকে যে টাকাটা ধার দিল বা লোন হিসেবে দিল সেটা ফেরতযোগ্য, তো কতটা সময় তুমি সেটাকে ফেরত দিচ্ছ, সেই ফেরত দেওয়ার পদ্ধতিটা কি রকম, তাদের সাথে হয়তো তোমার একটা চুক্তি হলো, কিন্তু সেই চুক্তিটা পুরো মেনে চলার মতো ক্ষমতা তোমার রয়েছে তো, সেইটা জানার জন্য তার দরকার বেশ কিছু তথ্য। কোথা থেকে পাবে? তোমার হিসাব নিকাশ থেকে। ক্রেডিটার্স, ক্রেডিটার্স হচ্ছে তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করেছে, কিন্তু তারও তো পেমেন্টের দরকার, সে তোমাকে যে সরবরাহটা করে রাখলো বাকিতে, হয়তো তুমি তাকে এখন পুরো টাকা দিলে না, ভবিষ্যতে দেবে, তাহলে সে কিসের আশায় বসে আছে? নিশ্চয়ই তোমার উপরে একটা ফেথ তার রয়েছে যে না, তোমার কোম্পানি থেকে আমি টাকাটা পাবো। এর যারা হচ্ছে তারা হচ্ছে ক্রেডিটার্স, তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সেই সমস্ত তথ্যগুলোকে একবার দেখে নেবে, তাদেরকেও আমাদের বেশ কিছু ইনফরমেশন পৌঁছে দিতে হবে।
পাবলিক, জনগণ। অর্থাৎ জনগণের টাকা তোমার ব্যবসায় হয়তো খাটছে, তোমার কোম্পানি হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি, তাহলে কারা টাকা রাখবে? যে জনগণ টাকা রাখবে, কেন রাখবে? পেলে তোমার কোম্পানিতে সে কতটা ডিভিডেন্ড বা মুনাফা পেতে পারে, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ লভ্যাংশ, ডিভিডেন্ড হিসেবে তোমার কোম্পানিতে টাকা রেখেছে, তোমার কাছ থেকে লভ্যাংশ পাবে, কতটা পার্সেন্টেজে পেতে পারে, এর জন্য দরকার কিছু ইনফরমেশন। সেই ইনফরমেশন কোথা থেকে সে পাবে? সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব নিকাশ থেকে। তাহলে এই যে বিভিন্ন পক্ষগুলো রয়েছে, এরাই অ্যাকচুয়ালি বলতে পারো তোমার অ্যাসেট, অর্থাৎ এদের জন্য তুমি কাজ করছো, এদের জন্য তুমি তোমার ব্যবসাকে লালন পালন করে বড় করছো। এরাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউজার্স বা ব্যবহারকারী। আচ্ছা, আপাতত এখানেই তোমাদের যে স্লাইডটা রয়েছে, এটা নিয়ে আমি রিলেটেড আরো কিছু ইনফরমেশন নেক্সট ক্লাসে আলোচনা করব।